সংবাদ সংযোগের শুরুতেই দর্শক আমরা চলে যেতে চাই জাতীয় প্রেস ক্লাবে। সেখানে একটি অনুষ্ঠানে এই মুহূর্তে কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনবো তার বক্তব্য। বলেছেন এখানে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের কাছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু, এবং সেইটা রক্ষা করতে যে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। একই সাথে আমরা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই না আসে। অ্যাট দি সেম টাইম ওখানকার ক্রমবর্ধমান ফৌজদারি প্রবণতা, অপরাধের প্রবণতা, সেটাকেও আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে। সব দিক বিবেচনা করে আমরা বিশ্বাস রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের পিছনে আপনারা আপনাদের জায়গা থেকে সোশ্যাল প্রেশার গ্রুপ হিসাবে কিংবা আমাদের ওয়াচডগ হিসাবে আপনারা ভূমিকা রাখবেন, যাতে জাতীয় কনসেনসাস তৈরি হয়। আপনারা আপনাদের জায়গা থেকে যেটা ভাবছেন, সেই ভাবনাটাই যে সব ভাবনা, সঠিক ভাবনা, এইটা না ভেবে আপনাদের ভাবনাটা আমাদেরকে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি আছে সেখানে দেন। আমি বিশ্বাস রাখি আপনাদের ভাবনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কমিটি বিবেচনা করবেন, এবং আমি নিজেও বলবো এটাকে, যে আপনাদের সোশ্যাল প্রেশার গ্রুপের জায়গা থেকে যে রিকমেন্ডেশনগুলো আসছে, সেই রিকমেন্ডেশনগুলো যাতে বিবেচনায় নিয়ে কিভাবে আমরা রোহিঙ্গা ইস্যুটাকে সমাধানের পথে, পার্মানেন্ট সমাধানের পথে নিতে পারি। আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে না। মিয়ানমারের এখানে রোহিঙ্গাকে তাদের ওখানে দেশে পাঠানোটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, হস্তক্ষেপের বিষয় না। বিষয়টা হলো, আমরা বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশি না। আমরা বলতে চাই রোহিঙ্গারা এই ভূখণ্ডের জনগোষ্ঠী না। আমরা বলতে চাই রোহিঙ্গারা মানুষ। আমরা বলতে চাই রোহিঙ্গাদের মানবাধিকার আছে। আমরা বলতে চাই রোহিঙ্গাদের সংস্কৃতিগতভাবে, নৃতাত্ত্বিকভাবে তারা ওই ভূখণ্ডের অধিবাসী, এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জায়গা থেকে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করার পক্ষে। তো সেখানে প্রফেসর তৌফিক সাহেব, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই সোশ্যাল কনটেক্সটটাকে মাথায় রেখে, আন্তর্জাতিক আইনকে মাথায় রেখে, মানবাধিকার আইনকে মাথায় রেখে আপনারা আমাদের জনগোষ্ঠীকে, আমাদের জনগণকে, বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে, বাংলাদেশের ভূখণ্ডের মানুষকে এক কাতারে দাঁড় করান, পাবলিক অপিনিয়ন মোল্ড করার জন্য, যে আমাদের সরকার রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চাই আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলছেন আইনমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার বক্তব্য। সপরিবারে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর মিন্টো রোডের বাসা ছেড়ে রাষ্ট্রপতি হিসেবে তিনি বঙ্গভবনে উঠেছেন। বেলা 11টায় একটি অশ্বারোহী দল বঙ্গভবন এলাকায় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের গাড়ি বহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনে ভেতরে নিয়ে যায়। এরপর সেখানে সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনের ভেতরে যান। এখন থেকে তিনি রাষ্ট্রীয় এই ভবনে বসবাস করবেন এবং দাপ্তরিক কাজও সম্পন্ন করবেন এখানেই। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো খবর নিয়ে বঙ্গভবন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন হোসাইন। মামুন, বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত জানাবেন।
11টার দিকে কিন্তু নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে হেয়ার রোডের যে সরকারি বাসভবন ছিল সেখান থেকে কিন্তু তিনি 11টার সময় এই বঙ্গভবনে প্রবেশ করেছেন। এরপরে কিন্তু তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। তারপরে কিন্তু তিনি বঙ্গভবনের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কুশল বিনিময় করেন। তারপরে তার যে দাপ্তরিক কার্যক্রম সেগুলো সম্পর্কে তিনি বুঝে নেন। এছাড়া আমরা এখানে শুরুতে আমরা যেটা দেখতে পেলাম, তিনি হেয়ার রোডের বাসভবন থেকে যখন তিনি বঙ্গভবনে প্রবেশ করলেন তখন কিন্তু এখানে একটি অশ্বারোহীর দল তারা কিন্তু তাকে স্বাগত জানানোর পর ভিতরে কিন্তু তিনি প্রবেশ করলেন। তারপরে কিন্তু যে ভিতরে যে প্রেসিডেন্ট রেজিমেন্ট যে একটি চৌকিশ দল ছিল তারপরে তারা ভিতরে নিয়ে যেয়ে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপরেই কিন্তু তার যে রাষ্ট্রপতির যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু তার মাধ্যমেই কিন্তু শুরু হয়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগে কিন্তু গত শুক্রবার অর্থাৎ 21 আগস্ট কিন্তু সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে তার 23তম রাষ্ট্রপতির যে শপথ পাঠ সেটি কিন্তু পাঠ করানো হয়। সেই সময় কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে রাষ্ট্রপতির দায়িত্ব সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব থাকা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি কিন্তু 255 ভোটে কিন্তু তিনি নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু 88টি ভোটের মাধ্যমে তিনি কিন্তু ভোট পান। রাষ্ট্রপতি হওয়ার পরেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন বিশেষ ব্যক্তিবর্গ তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন। আর আজকে তার কিন্তু বঙ্গভবনে প্রবেশের মাধ্যমে তিনি কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ স্থায়ীভাবে তিনি কিন্তু এখানে তার যে দাপ্তরিক কার্যক্রম, তার যে রাষ্ট্রপতির যে কার্যক্রমগুলো রয়েছে তিনি কিন্তু এখান থেকে পরিচালনা করবে। তো এখন পর্যন্ত তিনি ভিতরেই রয়েছেন। ভিতরে তার যে কর্মচারী রয়েছে তাদের সাথে তিনি বৈঠক করবেন, তাদের সাথে তার যে এখানে যে মামুন, মোটামুটি আজকের দিনের কর্মসূচি আপনার মাধ্যমে আমরা জানছিলাম। ধন্যবাদ এই মুহূর্তের খবর নিয়ে যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী মামুন হোসেন বঙ্গভবন থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। বর্তমান সরকার প্রতিহিংসার নয় আইনের রাজনীতি বিশ্বাস করে। গেল 17 বছরের অবক্ষয় থেকে উঠে আসতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নতুন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে এসব কথা বলেন তারা। প্রথম দিন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পরিচিত হওয়া এবং মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা নিচ্ছেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান মন্ত্রণালয়ে যোগ দিয়ে বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করে দেখানোর সুযোগ নেই। প্রথম কর্মদিবসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রুজেরি বলেন, কোনো ব্যক্তি বা কেবল সরকারের একার পক্ষে পার্বত্য এলাকার সংকট মোকাবেলা করা সম্ভব নয়। যে কোনো পরিস্থিতি সচেতনভাবে মোকাবেলায় দিক নির্দেশনা দেন মন্ত্রী। বিগত 17 বছরের যে অব্যবস্থাপনা আপনারা দেখেছেন, একটা ফ্যাসিবাদ সরকার, একটা অলিগার্কিক সরকার কিভাবে সে একটু ধনী শ্রেণীকে তারা সেবা করে তারা এই দেশের দরিদ্র মানুষের অধিকার হরণ করেছিল। আজকে কিন্তু জনাব তারেক রহমান দরিদ্র মানুষের পক্ষ হয়ে নিজে কথা বলছে। টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক। তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সবকিছু যে ওয়ে দে ফেইল্ড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। পলিটিক্স থেকে আরম্ভ করে স্ট্যাচুটরি বডি পার্লামেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এমনভাবে নৈতিক অবক্ষয় বা এমনভাবে কর্মপরিকল্পনা বা এমনভাবে করা হয়েছে যেটা সময় লাগবে, এটা আমিও বিশ্বাস করি। আমরা যারা বৃহত্তর পার্বত্য অঞ্চলে বাস করি
সারা বাংলাদেশের 90% জনগোষ্ঠীর সহানুভূতি এবং চিন্তাধারা এবং মানসিকতা এবং উপলব্ধি বিশ্বাস যেন আমাদের 10% জনগোষ্ঠীর প্রতি স্পেশাল যেন অ্যাটেনশন থাকে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আজ অফিস শুরু করবেন নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী নাদিয়া শারমিন, সেখানকার খবর জেনে নেব তার কাছ থেকে। নাদিয়া, নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। তিনি আগে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, কাজে এখানকার যে কার্যক্রম সবকিছু সম্পর্কে কিন্তু তিনি বেশ অবগতই রয়েছেন। তারপরেও আজকে যেহেতু তার প্রথম কার্যদিবস, তার এখানে আসার কথা রয়েছে এবং তাকে স্বাগত জানানোর পরে তার সাথে সাধারণত যেটি নিয়ম অনুযায়ী একটি বৈঠক বা অন্যান্যরা যারা আছেন তারা ব্রিফ করে দেবেন তাকে তাদের যে কার্যক্রমগুলো চলছে এবং প্রতিমন্ত্রী হিসেবে কার্যক্রমের যে অগ্রগতি সেই বিষয়গুলো সম্পর্কে তিনি বুঝে নেবেন। এবং এর পাশাপাশি আপনি জানেন যে প্রতিমন্ত্রী এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন আছেন, শামা ওবায়দ ইসলাম এবং নতুন করে যিনি হুমায়ুন কবির হলেন তিনি। কাজে এই দুইজনের কার্যক্রমের জায়গাগুলো কিন্তু একটি ভারসাম্য রক্ষা করার বিষয় রয়েছে। সবগুলো বিষয় হয়তো তিনি বুঝে নেবেন, কিন্তু তিনি এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেননি। আমরা অপেক্ষা করছি তার আসার জন্য। তিনি কখন আসবেন এটি সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। পররাষ্ট্রমন্ত্রী এসছেন, কিন্তু প্রতিমন্ত্রী শামা ওবায়দ বাইরে আছেন আরেকটি অনুষ্ঠানে এবং হুমায়ুন কবির তিনি এখনো এসে পৌঁছাননি এই জায়গাটিতে। নাদিয়া, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই নতুন তথ্য জানতে পারলে আপনার মাধ্যমে আমরাও জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত ছিলেন এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।